এক কোনায় সোফায় নিঃশব্দে বসে আছে মায়া। ম্লান আলোয় মুখটা ভীতু, অথচ কেমন কোমল। সামনে বসে আছে মারুফ, ঠোঁটে এক মৃদু হাসি। আপনি সত্যি আমাকে ভালোবাসেন? মায়া ইশারা করে কথা শেষ করে। মারুফ হেসে তাকায়। শ্যামবর্ণ মুখ, ভীত চোখে লজ্জা আর ভালোবাসার মিশ্র ছায়া। কেন, সন্দেহ আছে? থাকলে বলো, কালই প্রস্তাব পাঠিয়ে বিয়ে করব। না না, কোনো সন্দেহ নেই, আমি তো এমনি বলছি। মায়া ছটফট করে হাত নাড়িয়ে বলে, মুখে হাসি। এই হাসির আড়ালে শান্তি লুকানো। এই মানুষটা সত্যিই তাকে ভালোবাসে। তার মতো কালো বোবা মেয়ের জন্য কেউ এমন পাগলামি করবে স্বপ্নেও ভাবতে পারেনি। ভালো করে তাকিয়ে দেখে মারুফ অনেক শুকিয়ে গেছে। ফর্সা ত্বক কেমন মলিন, চোখে ক্লান্তি ছাপ, দাড়ি একটু বড় হয়েছে। 3 দিন ধরে খাবার ছেড়ে ঘুম ছেড়ে তাদের বাসার সামনে দাঁড়িয়ে থেকেছে। মায়া জানালা দিয়ে সব দেখেছে। প্রতিদিন চুপচাপ কাঁদে। মনে পড়ে যায় সেদিনের কথাগুলো, অতীত। হেই মায়া, দাঁড়াও, আমি মারুফের ভাই। পিছন থেকে মারুফের ভাই কথাটা শুনে মায়ার মুখ শুকিয়ে যায়, ভয় পেয়ে যায়। বীর সামনে এসে সঙ্গে সঙ্গে বুঝে ফেলে ওর মনের অবস্থা। শান্ত কণ্ঠে বলে, ভয় পেও না মায়া, আমি তোমার ভাইয়ের মতো। একদম নির্ভয়ে কথা বলো। তুমি রোদের বয়সী, আমার ছোট বোনের মতো। বীরের কথা শুনে মায়া একটু সাহস পায়। খাতা কলম বের করে কিছু লিখতে যাবে, বীর হেসে থামায়। খাতা কলমের দরকার নেই, ইশারায় বলো, আমি বুঝে নেব। মায়া লজ্জায় হালকা হাসে, তারপর ইশারা করে কথা বলে। বীর মনোযোগ দিয়ে দেখে, মাথা নাড়ে। একটা আবদার করব, রাখবে? মায়া অবাক, তবুও মাথা নাড়ে সম্মতির ভঙ্গিতে। জি ভাইয়া, বলুন। সাধ্যমতো হলে রাখবো। বীর গভীর গলায় বলে, সারা জীবনের জন্য আমার ছন্নছাড়া ভাইয়ের দায়িত্ব নেবে, আগলে রাখবে, ভালোবাসবে, সারা জীবন পাশে থাকবে। মায়া হতভাগ, এমন কিছু সে ভাবেনি। কিছু বলার আগেই বীর আবার বলে, এখন না করো না প্লিজ, সময় নাও। তবে একটা কথা মনে রেখো, আমার ভাইয়ের ভালোবাসাকে কখনো হালকা করে দেখো না। যে মানুষ নিকোটিন ছুতো না, সে এখন শত শত সিগারেট শেষ করছে। রাতের অন্ধকারে কখনো কাঁদছে, আবার কখনো হাসছে। খাওয়া দাওয়া ভুলে গেছে, জীবনটা একদম ভেঙে গেছে। প্লিজ আগলে নাও আমার ভাইকে। বড় ভাই হয়ে একটা অনুরোধ করছি, আমার ভাইকে ভালোবেসে তুমি ঠকাবে না মায়া। ভীষণ রকম জিতে যাবে যদি কিছু হয়, তোমার এই বড় ভাইয়া থাকবে। প্লিজ সময় নিয়ে ভেবে সিদ্ধান্ত নাও। এক নাগারে কথাগুলো বলে বীর থামে। কথাগুলোর মাঝে ছিল ভাইয়ের প্রতি অগাধ ভালোবাসা। এমন ভালোবাসা মায়ার বুক কাঁপিয়ে তোলে, নিঃশব্দে চোখ বেয়ে জল গড়ায়। সে ভাবতে পারে না একজন পুরুষ তাকে করুণা নয়, সত্যিকারের ভালোবাসা দিতে পারে। কলেজে সবার সামনে যখন মারুফ তার সামনে হাত পা ধরে কেঁদেছিল, তখনও সে তাকে ফিরিয়ে দিয়েছিল। আজ বুঝতে পারে এটা ভালোবাসা ছিল, করুণা নয়। কেউ তার উপর করুণা করে এমন পাগলামি করবে না নিশ্চয়ই। বীর চলে যায়। মায়া চুপচাপ বসে থাকে সারাদিন। পরের দিন ভার্সিটিতে যায়, কিন্তু মারুফ আসে না। সন্ধ্যার পর জানালায় গিয়ে দেখে দাঁড়িয়ে আছে রাস্তায়। মায়া ছুটে যায় বাইরে। শরীর কেমন কাঁপছে। কাছে গিয়ে কপালে হাত দেয়। গরমে পুড়ে যাচ্ছে শরীর। ইশারায় বলে, আপনার তো ভীষণ জ্বর, এখানে কি করছেন? ওষুধ খেয়ে বাসায় রেস্ট করুন। মারুফ হালকা হাসে, ওষুধ খেতেই এসেছি, এই যে এখন ভালো লাগছে। এই বলে হঠাৎ হেলে পড়তে গেলে মায়া দ্রুত ধরে ফেলে, গাড়ির দরজা খুলে বসায়। এইসব কি পাগলামি করছেন? ডাক্তার দেখিয়েছেন? মারুফ মাথা নাড়ে। যে অসুখের কারণ তুমি, ডাক্তার দেখিয়ে কি করব? দেখো, তোমার ছোঁয়া পেতেই ভালো লাগছে, সব জ্বর উধাও। মায়া আর নিজেকে সামলাতে পারে না, ফুপিয়ে কেঁদে ওঠে। মারুফ আলতো করে জড়িয়ে ধরে। সেই জড়িয়ে ধরা যেন পৃথিবীর সব আশ্রয়। ভাবতে অবাক লাগছে, এই পাষাণ মেয়েটা তার জন্য চোখ ভিজাচ্ছে। ভালোবাসো? মায়া ছোট বিড়ালের মতো মাথা তুলে টইটুম্বুর চোখে তাকায়। বীর ভাইয়ের কথাটা মনে পড়ে যায়। আগলে রাখবে আমার ভাইকে। ভীষণ ভালোবাসি। ভালোবাসবেন আমাকে সারা জীবন? মারুফের নিঃশ্বাস ভারী হয়ে আসে, মনে হয় স্বপ্ন দেখছে। আজ প্রথম মনে হচ্ছে সে মায়ার ইশারা ইঙ্গিত বুঝতে অক্ষম। আবার জিজ্ঞেস করলো, কি বললে?
ভালোবাসবেন আমাকে? ভালোবেসে জড়িয়ে রাখবেন আমার জীবনের সাথে সারা জীবন? মায়ার মুখে লজ্জা মেশানো হাসি। মারুফের চোখ ভিজে ওঠে। এই প্রথম সে অনুভব করে অপ্রকাশিত ভালোবাসা যখন মেলে তখন এমনই শান্তি আসে। শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত নিজের সর্বস্ব দিয়ে আগলে রাখবো, এই বলে মায়াকে শক্ত করে জড়িয়ে ধরে। মায়াও আর বাধা দেয় না। রাতের তারা সাক্ষী থাকে তাদের ভালোবাসার। এই রাতে তাদের দুজনের নিঃশব্দ প্রতিজ্ঞায় তৈরি হয় এক চিরন্তন বন্ধন। মায়া, এখানে কি করছিস ওর সাথে? পিছন থেকে ভাইয়ের কণ্ঠে অতীত থেকে বেরিয়ে আসে মায়া। ভয়ে ভয়ে পিছন ফিরে তাকায়। কেন, এমনি কথা বলতে পারে না নাকি? বীরের কথায় শেহজাদ পিছন ফিরে তাকায়। বলতে পারে, একলা দেখেই জিজ্ঞেস করলাম। কিছুদিন পর একলা এক রুমেই থাকবে। হোয়াট? নাথিং মারুফ। মায়া চলো, কেক কাটবে, তেজুরানি ডাকছে। বীরের কথায় দুজনেই উঠে বসে। তিনজন একসাথে এগিয়ে যায়। পিছন থেকে শেহজাদ ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে থাকে। সকালে কল দিয়ে জানিয়েছে বিয়ে ক্যান্সেল। সেই থেকে ওর মেজাজ খারাপ। মোবাইল বের করে পার্টির সব আপডেট একজনকে পাঠিয়ে দেয়। রিহানের ধ্বংস করেই ছাড়বে, নিজের কাছে প্রতিজ্ঞা করে। রিহান হাত ধরে তেজুকে কেকের সামনে নিয়ে আসে। সেখানে আগে থেকেই সবাই ছিল। তেজু ইশারা করে বীরকে আসতে বলে। বীর তাই মারুফ আর মায়াকে ডাকতে যায়। আর ঠিক তখনই কথাগুলো শুনে জবাব দেয়। তেজু সামনে তাকিয়ে দেখে বীর ভাই আসছে, সাথে মারুফ আর মায়া। তবে কি তার সন্দেহ সত্যি? হঠাৎ পিছন থেকে কাপড়ে টান পড়তেই ভ্রু কুঁচকে তাকায় তেজু। হোয়াট দ্য হেল, ড্রেস ধরে রেখেছেন কেন? রাগী স্বরে কথাটা রিহানের উদ্দেশ্যে ছুড়ে দেয় তেজু। গাউন অর্ধেকটা রিহানের হাতের মাঝে। রিহান কিছু না বলে গাউনটা হাতের মাঝে নিয়ে উপরে তুলতে তুলতে বলে, চুপ থাক বেয়াদব। গলা উঁচিয়ে কথা বলছিস কার সাথে? পার্টিতে অনেক মানুষ, সিন ক্রিয়েট করে মাথা খারাপ করিস না। দেখছিস না কাপড় ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে? তো বিরক্তিতে কপাল গুটিয়ে যায় তেজুর। এইসব লুতুফুতু তার ভালো লাগে না। কত মানুষ হাঁটছে, তাদের পায়ের নিচে পড়লে তখন মরবি, তাই সেভ করে রাখছি। তেজু রাগে ও জিদে ড্রেসে এক টানে নিজের কাছে নিয়ে আসে। আমি নিজেকে সেভ করতে জানি। এইসব আলগা পিরিত একদম দেখাবেন না। রিহান ভ্রু কুচকে তাকায়। কিছু বলতে যাবে, ঠিক তখনই বাইরে চোখ পড়ে। এক মুহূর্তে মেজাজ তুঙ্গে উঠে যায়। রাগী চোখে তেজুর দিকে তাকায়। তেজুকে কিছু না বলেই হেঁটে সোজা বাইরে চলে আসে। স্বস্তির নিঃশ্বাস ফেলে তেজু। মানুষটাকে দেখলেই ঘৃণা লাগে, শরীর জ্বলে। আল্লাহ জানে এই মানুষটার কারণে কত মেয়ের ফুলের মতো জীবন নষ্ট হয়েছে। একবার দূরে তাকিয়ে দেখে ইমাদ সরকার আর ইফাত সরকার তার দিকেই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তেজু নিজেও সেদিকে তাকিয়ে বাঁকা হাসে। তো আপনারা এখানে? মা দেখলে কি হবে ভাবতে পারছেন? আপনাদের সাথে আমাদের বাসার কোনো সম্পর্ক নেই, ভুলে গেছেন? অভ্রর কথায় ইফাত ভ্রু কুচকে তাকায়। কটাক্ষ করে বলে, একদিকে না থাকলে কি হবে, অন্যদিকে তো আছে। এমনিতে আমাদের খালামণি চিনবে না, সেই তো ছোটবেলায় একবার দেখেছে। সো টেনশন নিয়ে প্রেশার বাড়ানোর দরকার নেই। কিন্তু তোমাদের এখানে আসা ঠিক হয়নি ইমাদ ইফাত। পাশ থেকে চীনা স্বরে ভালো করে তাকায় দুই ভাই। মাস্কের আড়ালে মানুষটা যে ফেদার বুঝতে অসুবিধা হয়নি। একটু ভয় পায়, হাজার হলেও তাদের সবার সিনিয়র। আসলে আমরা আসতে চাইনি, রিহান জোর করেছে। জোর করেছে? কপাল গুটিয়ে যায় অভ্রর। বুঝতে পারে না এদের রিহান কেন জোর করে এখানে নিয়ে আসবে। আজকাল রিহানকে সে বুঝতে পারছে না। তার তৈরি করা রোবট এখন অন্য কারো নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। খুব করে বুঝতে পারছে। আশেপাশে তাকিয়ে দেখে রিহান নেই। ছোট করে জবাব দেয়, ঠিক আছে, এসেছো যখন থাকো, কিন্তু কোনো রকম গণ্ডগোল যেন না হয় তোমাদের দ্বারা। ভুলে ক্রমেও মায়ের সামনে যাবে না, ওকে? অভ্রর কথায় দুজনে সায় জানায়। এনজয় করতে তাকে পার্টি, অথচ তারা জানে না আজ পার্টিতে এসে জীবনে কত বড় ভুলটা করেছে। রিহান বাইরে এসে চারদিকে তাকায়। তার দেখা জিনিস কখনো ভুল হয় না। বুঝতে পারে তেজ রাগের মাথায় ভুল কিছু করে ফেলবে। রিহানের আড়ালে ঝোপের মাঝে লুকিয়ে আছে কিছু কালো পোশাকে মুখোশধারী লোক।
তীক্ষ্ণ চোখে রিহানের চলাফেরা পর্যবেক্ষণ করছে। রিহানের ষষ্ঠ ইন্দ্রিয় জানান দেয় তারা আশেপাশেই আছে। বাড়ির দিকে তাকিয়ে দেখে তেজ তাকিয়ে আছে, চোখে আগুনের ঝিলিক। এই চোখে কোনো মায়া নেই, কোমলতা নেই। এমন দৃষ্টিতে বুকটা কেঁপে ওঠে। চোখ ফিরিয়ে শামীমকে কল দেয়। মুহূর্তের মাঝে শামীম হাজির হয়, সাথে কয়েকজন গার্ড। জি বলুন বস। পাহারা দাও এখানে। 1 সেকেন্ডের জন্য ইমান আর ইফাত থেকে চোখ সরাবে না। ফাদার উপস্থিত এখানে, ভুলো না। তার সম্পর্কে নিশ্চয়ই আইডিয়া আছে তোমার। আজকে যদি কিছু হয় সব শেষ। ওকে বস, আমরা খেয়াল রাখছি, চোখে চোখে রাখবো। তাদের দেখলেই সাথে সাথে আমাকে কল করবে। কথা শেষ করে রিহান বাড়ির ভিতরে চলে আসে। শামীম গার্ডদের নির্দেশ দিয়ে কাজে লেগে পড়ে। ভিতরে ঢুকতেই রিহান দেখে তেজ হাসি মুখে দাদুকে কেক খাওয়াচ্ছে। দৃশ্যটা দেখে মন শান্ত হয়। কেকের উপর ঝকঝক করছে গোল্ডেন কালার 18 সংখ্যাটা। পর মুহূর্তে তেজ কেক নিয়ে বীরের দিকে বাড়িয়ে দেয়। এটা দেখে দ্রুত এগিয়ে এসে কেকটা নিজের মুখে তুলে নেয়। তার কাজে সবাই হতভম্ব। তেজুর মুখে ঘৃণা চেয়ে যায়। ভাবতেই পারছে না এই নিকৃষ্ট মানবকে সে নিজের হাতে কেক খাইয়েছে। ইচ্ছে করছে কেকটা উল্টে দিতে। রাগে কাঁপছে শরীর। বীর বুঝতে পারে তেজুরানী রেগে গেছে, তবুও তার ভালো লাগে এই রাগ, এই গম্ভীর, যেন নতুন তেজুরানীর প্রতিচ্ছবি। ইশারায় শান্ত হতে বলে। তেজু চারপাশে তাকিয়ে চুপ থাকে। এত মানুষের মাঝে রিয়াক্ট করা ঠিক নয় ভেবে মুখ শক্ত করে বীরকে কেক খাওয়ায়। এরপর একে একে সবাইকে খাওয়ায়। সবাই উপহার নেয়, হাসি মুখে সব গ্রহণ করে। কেক কাটার শেষ হতেই নাচ গান শুরু হয়। তেজুর ভালো লাগে না, মনটা ভারী হয়ে আসে। বুকের ভেতর ক্রোধ জমে উঠেছে। এই মুহূর্তে ইচ্ছা করে তাদের এক একটাকে শেষ করে দিতে, কিন্তু পারে না। এক অদৃষ্ট বাঁধন ওদের আগলে রেখেছে। চুপচাপ উঠে দাঁড়িয়ে উপরে চলে যায়। তেজুকে চলে যেতে দেখেই সবাই অবাক। বার্থডে গার্ল চলে যাচ্ছে, দেখতে ভালো লাগে না। রিহান বোঝে তেজ রেগে গেছে। সব থেকে সবার উদ্দেশ্যে বলে ওঠে, পার্টি শেষ। রিহানের কথায় সবাই নিজ নিজ পথে চলে যায়। সোফার এক কোণে বসে থাকে কাশফিয়া চৌধুরী। বারবার চোখের সামনে ইমাদ আর ইফাতকে মুখটা ভেসে আসছে। সবার আড়ালে চোখ বেয়ে গড়িয়ে পড়ে অবাধ্য জল। তাদের এত কাছ থেকে দেখেও ছুঁয়ে দেখতে পারেনি, শুধুমাত্র ভয়ে। সেই যে ছোটবেলায় দেখেছে আজ কত বড় হয়ে গেল, ঠিক যেন তার প্রতিচ্ছবি। বুঝতে পারছে না কে ইনভাইট করেছে ওদের। অভ্র কখনো করবে না তার জানা আছে, অরণ্যও করবে না। তাহলে কি বীর বা রিহান? বীর করবে না কারণ সে দেখেনি, তাদের রিহান দেখেছে। তবে কি ওদের রিহান এখানে নিয়ে এসেছে? কিন্তু কেন? মনে প্রশ্ন জাগে, সে কি বেঁচে আছে?